হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের থেকে একদম টপিক ভিত্তিক জিকে এবং জিএস এর ক্লাস স্টার্ট করতে চলেছি, ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রির। দেখো, ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে এনসিয়েন্ট, একটা মেডাইভাল এবং একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি, ঠিক আছে? তো সেই এনসিয়েন্ট হিস্ট্রির সবচেয়ে প্রথমের যে অংশ সেটা হচ্ছে কি ইতিহাসের প্রমুখ স্রোত, অর্থাৎ যেখান থেকে আমরা ইতিহাস জানতে পারি সেই টপিকটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমেই যে স্রোতগুলো আছে আমরা কোথার থেকে ইতিহাস সম্বন্ধে জানতে পারি সেইগুলো আমরা প্রথমে দেখে নিই। এক হচ্ছে কি ধর্মগ্রন্থ। দেখো, আমরা বিভিন্ন রকমের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ থেকে কিন্তু আমরা ইতিহাস সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি। সাহিত্য। সাহিত্য কি? সাহিত্য হচ্ছে যে সময় কোনো একটা বিষয় নিয়ে লেখা হয় সেই সময়ের যে সামাজিক পটভূমি, তখনকার যে অর্থনীতি বা সামাজিক অবস্থান বা রাজনীতি, এই সব বিষয় কিন্তু একটা সাহিত্যের মধ্যে যুক্ত থাকে। তো ইতিহাস সম্বন্ধে জানার জন্য সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি বিদেশি যাত্রী। দেখো, ভারতবর্ষে নানান বিদেশি যাত্রী কিন্তু এসেছিল, বিভিন্ন দেশ থেকে এসেছিল। তো তারা এসে করে ভারত সম্বন্ধে কি লিখেছে, তাদের যে যাত্রীর যে বর্ণনা, তাদের যে জার্নির যে বর্ণনা, সেই বর্ণনায় তারা আমাদের ভারতবর্ষ সম্বন্ধে কী লিখেছে, তখনকার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দিকগুলো কেমন ছিল, তখনকার মানুষজন কেমন ছিল, সেগুলো কিন্তু বিদেশি যাত্রীদের বিভিন্ন যে বই বা তাদের বিভিন্ন যে অভিলেখ সেখান থেকেও কিন্তু জানতে পারি। আরেকটা হচ্ছে অভিলেখ। অভিলেখ কি? দেখো, আমরা এখনকার দিনে যে আমরা মাইলস্টোনগুলো দেখতে পাই না রাস্তায়, ঠিক সেরকমভাবে হচ্ছে অভিলেখ। অভিলেখ কি? বিভিন্ন রাজা, বিভিন্ন দরবারি কবি, এরা কি করেছিল, বিভিন্ন রকম লেখা তারা কিন্তু পাথরের উপর লিখেছিল, সেই লেখাগুলো কি বলছে অভিলেখ, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা আসি ধর্মগ্রন্থের বিষয়ে। তো ধর্মগ্রন্থের বিষয়ে যদি আসি, প্রথমে আমাদের আছে কি চারটা বেদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বেদ কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো দেখো, এই তিনটে হচ্ছে কি সনাতন ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো তার মধ্যে ঋগ্বেদ হচ্ছে কি সবচেয়ে প্রাচীন, ঠিক আছে? সবচেয়ে প্রাচীন হচ্ছে কি ঋগ্বেদ, সবচেয়ে প্রাচীন, ঠিক আছে? তো প্রথম আমরা একটা একটা করে দেখব, ঋগ্বেদ কি, সামবেদ কি, যজুর্বেদ কি, অথর্ববেদ কি। তার আগে বলি, এই যে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, ঠিক আছে, এই তিনটা বেদকে একত্রে কি বলা হয়? বেদত্রয়ী বলা হয়, ঠিক আছে? এদেরকে একত্রে কি বলা হয়? বেদত্রয়ী। এটা কিন্তু মনে রাখবে। এবং এখানে একটা প্রশ্ন আছে, তাহলে বেদত্রয়ীর মধ্যে অন্তর্ভুক্ত কে নয়? সেটা হচ্ছে কি অথর্ববেদ। অথর্ববেদ কিন্তু বেদত্রয়ীর মধ্যে যুক্ত নয়, ঠিক আছে? এরপর দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ঋগ্বেদ। ঋগ্বেদ, ঠিক আছে, সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে কি ঋগ্বেদ। এখানে দেখো 10টা মণ্ডল আছে, ঠিক আছে? ঋগ্বেদের মধ্যে 10টা মণ্ডল এবং 1028টি কি আছে? সূক্ত আছে, ঠিক আছে? এটা প্রথমে একটা পয়েন্ট মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এটার থেকেই প্রশ্ন আসে যে কতগুলো সূক্ত আছে, কতগুলো মণ্ডল আছে, ঠিক আছে? তো এখানের যারা ঋষি হয়, ঋগ্বেদের যারা ঋষি, তাদেরকে কি বলা হয়? হোত্র বলা হয়, ঠিক আছে? ঋগ্বেদের ঋষিদেরকে হোত্র বলা হয়। এবং এই ঋগ্বেদে যে গায়, অর্থাৎ আমরা যাকে বলে গোমাতা, ঠিক আছে, তাকে কি বলা হয়েছে? ঋগ্বেদে গোমাতাকে কি বলা হয়েছে? অহন্যা বলা হয়েছে, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো তখনকার দিনে আমরা জানতে পারছি গায়কে কি বলা হতো? অহন্যা বলা হতো। এরপর দেখো, এই যে ঋগ্বেদ, এটা কিন্তু পদ্য আকারেও আছে এবং গদ্য আকারেও কিন্তু আছে, ঠিক আছে? এরপর দেখো, এখানের যে 10টা মণ্ডল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মণ্ডল হচ্ছে তিনটি আমাদের এক্সামের ক্ষেত্রে। একটা হচ্ছে কি থার্ড মণ্ডল, একটা হচ্ছে 9 নম্বর মণ্ডলটা, আর একটা হচ্ছে 10 নম্বর, যেটা সবচেয়ে আধুনিক, ঠিক আছে? দেখো, এই 3 নম্বর মণ্ডলে কি আছে? গায়ত্রী মন্ত্র। দেখো, যদি এসএসসির প্রশ্ন, দেখো এই গায়ত্রী মন্ত্র সম্বন্ধে নানান প্রশ্ন কিন্তু এসেছে অলরেডি, তো ঠিক আছে? এই এই গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, এই গায়ত্রী মন্ত্রটির রচয়িতাকে বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র। এটা কিন্তু একটা পয়েন্ট। তাহলে গায়ত্রী মন্ত্রটির যে রচয়িতা তিনি কে? বিশ্বামিত্র। এবং এটি কোন ভগবানকে উল্লেখ করে? সূর্য ভগবান। সূর্য ভগবানকে উল্লেখ করে কিন্তু এই গায়ত্রী মন্ত্রটি লেখা হয়েছে।
এবং এই গায়ত্রী মন্ত্রটি এখানে কিন্তু সূর্য ভগবান সরাসরিভাবে উল্লেখ নেই, এখানে কি লেখা আছে সাবিত্রী, সূর্য ভগবানের বদলে কি লেখা আছে সাবিত্রী, যেটাকে কিন্তু সূর্য ভগবানকেই বলা হয়। ঠিক আছে, এরপর দেখো 9 নাম্বার যে মণ্ডল সেখানে কি সোম দেবতা, সোম দেবতার উল্লেখ আছে। এবং যে 10 নাম্বার মণ্ডল সেখানে কিন্তু কি আমাদের যে 4 বর্ণ, ঠিক আছে, 4 বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠিক আছে, আমাদের যে 4টি মানে যে বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, এই 4টা বর্ণের উল্লেখ কোথায় আছে 10 নাম্বার যে মণ্ডল সেখানে আছে। এবং 10 নাম্বার মণ্ডলের যদি বলা হয় কোন সূক্ততে আছে, প্রশ্ন কোথার থেকেও আসতে পারে, সেটা হচ্ছে কি পুরুষ সূক্ত। তাহলে 10 নাম্বার মণ্ডলের পুরুষ সূক্ততে যে 4 বর্ণ, 4 বর্ণের উল্লেখ কিন্তু আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। তো ঋগ্বেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোই। এরপর যখন আমরা বৈদিক যুগ পড়বো সেখানেও কিন্তু ঋগ্বেদ সম্বন্ধে আমরা আরও বেশ কিছু তথ্য জানবো। ঠিক আছে, এরপর দেখো সেটা হচ্ছে কি নেক্সট যজুর্বেদ বা সামবেদ বলতে পারো, সামবেদ, ঋগ্বেদ সামবেদ। ঠিক আছে, সামবেদ কি, সামবেদকে বলা হয় ভারতের যে সঙ্গীত, সঙ্গীতের জনক। ঠিক আছে, সঙ্গীতের জনক, ভারতীয় সঙ্গীতের জনক বলা হয় এর সামবেদকে। সাম শব্দের অর্থই কিন্তু হচ্ছে গায়েন বা গাওয়া। ঠিক আছে, এদের যে পুরোহিত এদেরকে কি বলা হয় উদ্গাতা, উদ্গাতা। ঠিক আছে, নেক্সট আছে কি যজুর্বেদ। ঠিক আছে, যজুর্বেদ, যজুর্বেদে কি দেখো এখানে কিন্তু কি যজ্ঞ প্লাস কর্মকাণ্ড তার উল্লেখ কিন্তু এখানেই আছে। অর্থাৎ কি বিভিন্ন রকম যে যাগযজ্ঞ বা পূজার যে প্রসেস সেগুলো কোথায় লেখা আছে যজুর্বেদে আছে। ঠিক আছে, ঋগ্বেদে কিন্তু যাগযজ্ঞের কথা উল্লেখ করা হয়নি। এই যজুর্বেদকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, এটা হচ্ছে দুটো অংশ। ঠিক আছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। একটা হচ্ছে কি শুক্ল আর একটা হচ্ছে কৃষ্ণ। দেখো এটা পিডিএফে কিন্তু এই লেখাগুলো তোমরা পাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ক্লাসটা দেখতে দেখতে কিন্তু নোটসগুলো নিজের হাতে বানিয়ে নিতে হবে। তার জন্যই কিন্তু তোমাদের সামনে আমার লেখা, নয়তো আমি লিখে নিয়ে এনে শুধুমাত্র দাগ দিয়ে যেতে পারতাম। ঠিক আছে, তো দেখো যজুর্বেদে কি যাগযজ্ঞ এবং কর্মকাণ্ডের উল্লেখ আছে। তাহলে যাগযজ্ঞ এবং কর্মকাণ্ডের উল্লেখ কোথায় আছে যজুর্বেদে আছে। এবং এখানে কি দুটো অংশ আছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এই শুক্ল যজুর্বেদটা কি পদ্য আকারে আছে। ঠিক আছে, এবং যজুর্বেদের যারা পুরোহিত হয় তাদেরকে কি বলা হয় অথর্বীয়, পুরোহিতদেরকে কি বলা হয় অথর্বীয়। ঠিক আছে, নেক্সট দেখো কি নেক্সট হচ্ছে অথর্বেদ, যেটা সবচেয়ে মানে নবীনতম অথর্বেদ। এটাকে কি বলা হয় ব্ল্যাক ম্যাজিকের, সরি ব্ল্যাক ম্যাজিকের বেদ। ব্ল্যাক ম্যাজিকের বেদ কাকে বলা হয় অথর্ববেদকে। কারণ কি এখানে জাদুটোনা এবং বিভিন্ন রকম যে অন্ধবিশ্বাস, সে অন্ধবিশ্বাসের কথা কিন্তু অথর্ববেদে লেখা আছে। এটির রচনা কে করেছিল অথর্বা ঋষি, এটির রচনা কে করেছিল অথর্বা ঋষি। ঠিক আছে, অথর্বা ঋষি। দেখো এখন পর্যন্ত যে বেদ ত্রয়ীর মধ্যে 3টি বেদ আছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ, এদের কিন্তু যে রচয়িতা তাদের কিন্তু উল্লেখ পাওয়া যায়নি। কারণ কি বলা হয় যে বেদ হচ্ছে কি ভগবানের সরাসরি বাণী, ভগবানের যে বাণী সেটাই হচ্ছে বেদ। কিন্তু অথর্বেদের যদি ঋষি মানে লেখকের কথা বলা হয় সেটা হচ্ছে অথর্বা ঋষি, কারণ এটা কি সবার শেষে কিন্তু এটা বেদের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে এই অথর্ববেদে যে এখানে প্রজাপতির 2 কন্যার কথা উল্লেখ আছে। প্রজাপতি বলতে কে ব্রহ্মা, ব্রহ্মার 2 যে কন্যা বা প্রজাপতির 2 কন্যা কে কে, একটা হচ্ছে শোভা আর একটা হচ্ছে সমিতি। ঠিক আছে, শোভা এবং সমিতির উল্লেখ আছে, বোঝা গেছে এখানে এইটুকুই। এবং এই অথর্ববেদকে কি বলা হয় জাদুটোনা অন্ধবিশ্বাসের বেদ বলা হয়। ঠিক আছে, এরপর দেখো প্রত্যেকটা বেদ, বেদ তো সংস্কৃত ভাষায় আছে, প্রত্যেকটা বেদকে বোঝার জন্য একটা করে ব্রাহ্মণ গ্রন্থ আছে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেকটা বেদকে বোঝার জন্য একটা করে কি আছে ব্রাহ্মণ গ্রন্থ।
ব্রাহ্মণ গ্রন্থ আছে। এই ব্রাহ্মণ গ্রন্থগুলি কি কি দেখো, ঋগ্বেদকে বোঝার জন্য কি আছে এত্রেয়, যদি বলা হয় ঋগ্বেদকে বোঝার জন্য কি আছে এত্রেয় আছে। সামবেদকে পঞ্চবিশ, সামবেদকে বোঝার জন্য পঞ্চবিশ, ঠিক আছে। এবং যজুর্বেদকে বোঝার জন্য দুটো আছে, একটা হচ্ছে শতপথ আর একটা হচ্ছে তেত্রয়। এই শতপথটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এবং তেত্রয় হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এবং অথর্বেদকে বোঝার জন্য কি আছে গোবধ। এগুলো হচ্ছে কি ব্রাহ্মণ গ্রন্থ। এরপর দেখো কয়েকটি প্রশ্ন, তার আগে দেখো এই ব্রাহ্মণ গ্রন্থ পরে আবার কতগুলি উপনিষদ আছে। টোটাল উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। উপনিষদের সংখ্যা আছে 108টি। তার মধ্যে 3টা উপনিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো কোশ্চেন আলোচনা করার সময় বলবো। এবং তাছাড়া কি আছে বেদাঙ্গ এবং উপবেদ, 6টা বেদাঙ্গ এবং 4টা উপবেদও কিন্তু আছে। 6টা বেদাঙ্গ কি কি, 6টা বেদাঙ্গ হচ্ছে, এক হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ, এগুলো হচ্ছে কি বেদাঙ্গ। এবং উপবেদ, উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, আয়ুর্বেদের লেখককে ধন্বন্তরী, গন্ধর্বেদ ভরতমুনির, তারপরে হচ্ছে শিল্পবেদ বিশ্বকর্মা, এবং ধনুর্বেদ বিশ্বামিত্র। তাহলে বিশ্বামিত্রের কি ধনুর্বেদ, আয়ুর্বেদ হচ্ছে ধন্বন্তরী, গন্ধর্বেদ হচ্ছে ভরতমুনি এবং শিল্পবেদ হচ্ছে বিশ্বকর্মা। এবং কতকগুলি দর্শন আছে, দর্শনগুলো কি কি ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন আর বৈশেষিক। দেখো ন্যায় দর্শন গৌতমের, যোগ দর্শন পতঞ্জলির, সাংখ্য দর্শন কপিল মুনির এবং বৈশেষিক হচ্ছে কোনাদ, যা পরমাণু, সেই পরমাণুকে নিয়ে যেখানে দর্শন সেটা হচ্ছে বৈশেষিক। এরপর দেখো আসো প্রশ্ন, কোন বেদটি বেদত্রয়ীর অন্তর্ভুক্ত নয়, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি ঋগ্বেদ। আগে বলেছি বেদত্রয়ীর অন্তর্ভুক্ত নয় হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে। নেক্সট দেখো গায়ত্রী মন্ত্রের সৃজনকর্তা কে, গায়ত্রী মন্ত্রের সৃজনকর্তা কে। তো দেখো গায়ত্রী মন্ত্রের সৃজনকর্তা কে, ঋষি বিশ্বামিত্র নাকি ঋষি আগস্ত্য নাকি কপিল মুনি নাকি কেউ না। তো গায়ত্রী মন্ত্রের যদি বলা হয় সৃজনকর্তা তাহলে হচ্ছে ঋষি বিশ্বামিত্র। এটা কি তোমাদেরকে একটু আগেই বললাম, এটি কোন বেদে আছে, এটা আছে ঋগ্বেদে। ঋগ্বেদের যে 3 নাম্বার মণ্ডল সেই মণ্ডলেই কিন্তু এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। নেক্সট দেখো যে ঋগ্বেদে যে সমাজের 4 বর্ণ, ঋগ্বেদের কোন মণ্ডলে সমাজের 4 বর্ণের উল্লেখ আছে, ঠিক আছে। ঋগ্বেদের কোন মণ্ডলে সমাজের 4 বর্ণের উল্লেখ আছে, 10 নাম্বার নাকি 5 নাম্বার নাকি 3 নাম্বার নাকি 9 নাম্বার। তো দেখো ঋগ্বেদে 10টা মণ্ডল আছে, 10টা মণ্ডলের মধ্যে যে 10 নাম্বার মণ্ডল, সেই 10 নাম্বার মণ্ডলেই কিন্তু যে 4 বর্ণ সেই 4 বর্ণের উল্লেখ আছে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন যেটি আছে কি, ঋগ্বেদে কোন প্রাণীকে অহন্যা বলা হয়েছে, অহন্যা কোন প্রাণীকে বলা হয়েছে, গায় নাকি সিংহ নাকি ষাঁড় নাকি হরিণ। তো দেখো ঋগ্বেদে কোন প্রাণীকে অহন্যা বলা হয়েছে, গায়কে, ঠিক আছে, গোমাতাকে, গোমাতাকে কি বলা হয়েছে অহন্যা। পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সঙ্গীতের জনক কোন বেদকে বলা হয়, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি ঋগ্বেদ। তো ভারতীয় সঙ্গীতের জনক কাকে বলা হয়, ভারতীয় সঙ্গীতের জনক সামবেদকে বলা হয়। এবং সামবেদের যে পুরোহিত তাদেরকে কি বলা হয় উদ্গাতা, পুরোহিতদেরকে কি বলা হয় উদ্গাতা। আর সাম শব্দের অর্থ হচ্ছে কি গায়েন, এটা কিন্তু তোমাদেরকে একটু আগেই বলেছি। নেক্সট দেখো কি অথর্বেদে উল্লেখিত প্রজাপতির 2 কন্যার নাম কি, সভা সমিতি নাকি ইন্দ্রাণী ও রাজনন্দিনী নাকি ঈশা ও উষা নাকি লক্ষ্মী সরস্বতী। তো অথর্বেদে যে প্রজাপতির 2 কন্যা সেই কন্যা দুটির নাম কি, সভা এবং সমিতি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো সত্যমেব জয়তে শব্দটির উল্লেখ কোথায় পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সত্যমেব জয়তে শব্দটির উল্লেখ কোথায় পাওয়া যায়, মুন্ডক উপনিষদ নাকি জবাল উপনিষদ নাকি যজুর্বেদ নাকি ধনুর্বেদ। তো দেখো আমি বললাম যে উপনিষদ টোটাল আমাদের কটি আছে, 108টি উপনিষদ আছে। সেই 108টি উপনিষদের মধ্যে মুন্ডক উপনিষদে কি পাওয়া যায়, সত্যমেব জয়তে শব্দটি এবং বাসুদেবম কুটুম্বকম, ঠিক আছে। দেখো বসুদেবম কুটুম্বকম, ঠিক আছে, এটি কোথায় আছে,
মানে যার অর্থ হচ্ছে সম্পূর্ণ পৃথিবী আমাদের পরিবার, এটা কোথায় আছে? মহান উপনিষদে। ঠিক আছে। এবং যে চার আশ্রম, অর্থাৎ কি চারটা আশ্রম, সেই চারটা আশ্রমের উল্লেখ কোথায় আছে? জবাল উপনিষদে। ঠিক আছে। এরপর নেক্সট দেখো কি সাহিত্য। সাহিত্য যদি দেখতে হয় তাহলে দেখো সাহিত্যের মূল যদি আমাদের ইতিহাস জানতে হয়, সেখানে সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তখনকার দিনে সাহিত্য আছে, যেগুলো কিন্তু তখনকার যে সামাজিক বর্ণনা সেগুলো কিন্তু দেয়। তার মধ্যে একটা আছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের লেখককে চাণক্য বা কৌটিল্য। এই অর্থশাস্ত্রের মাধ্যমে কিন্তু আমরা মৌর্য বংশের যে ইতিহাস সেটা কিন্তু জানতে পারি অর্থশাস্ত্র। এটি কার? চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত লেখা। কাদম্বরী। কাদম্বরী কার লেখা? বাণভট্ট। ঠিক আছে। কাদম্বরীর লেখক হচ্ছে কে? বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের, অর্থাৎ বর্ধন বংশের যে হর্ষবর্ধন তার দরবারি কবি ছিল কাদম্বরী, এই সরি বাণভট্ট। সেই বাণভট্টের লেখার নাম হচ্ছে কি? কাদম্বরী। এরপর দেখো রাজতরঙ্গিনী। পুস্তকটির লেখককে? কল্হন। এই রাজতরঙ্গিনী পুস্তকটি থেকে আমরা কি জানতে পারি? আমরা রাজতরঙ্গিনী পুস্তকটি থেকে যে কাশ্মীর, সেই কাশ্মীরের যে ইতিহাস সেটা কিন্তু জানতে পারি। ঠিক আছে। নেক্সট দেখো কি সূর্য সিদ্ধান্ত। ঠিক আছে। সূর্য সিদ্ধান্ত লেখককে? আর্যভট্ট। আর্যভট্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে হর্ষ চরিত্র। এটা কার? বাণভট্টর। বাণভট্ট। আর আছে কি রত্নাবলী। রত্নাবলী পুস্তকটি কার লেখা? হর্ষবর্ধনের নিজের লেখা। হর্ষবর্ধনের নিজের লেখা। ঠিক আছে। লীলাবতী। লীলাবতী পুস্তকটি কার? ভাস্কর দ্বিতীয়। আশা করি নামটা তোমরা সকলেই শুনেছো, ভাস্কর দ্বিতীয়। নেক্সট কি আছে? অষ্টাধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই। অষ্টাধ্যায় হচ্ছে কি সংস্কৃতের প্রথম ব্যাকরণ, সেটা হচ্ছে কি অষ্টাধ্যায়। পুস্তকটির লেখককে? পাণিনি। পাণিনি। মুদ্রা রাক্ষস বইটির লেখক হচ্ছে কি? বিশাখ দত্ত। এবং এটি মনে রাখবে, এটি কিন্তু একটা ডিটেকটিভ স্টোরি বুক। ঠিক আছে, ডিটেকটিভ স্টোরি বুক। তাছাড়া আরও কতকগুলি বই, যেমন কি ইন্ডিকা, মেগাস্থিনিসের ইন্ডিকা। ঠিক আছে। তারপর হোয়েন সাংয়ের হচ্ছে সি কিউ কি। তারপর ফাইয়ানের হচ্ছে ফো কিউ কি। ঠিক আছে। তো সেগুলো লিখে নাও, যেমন মেগাস্থিনিস। ঠিক আছে। মেগাস্থিনিস। মেগাস্থিনিস কোথাকার লোক? তিনি এসেছিলেন সেলুকাসের দরবার থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। তার পুস্তকটির নাম কি? ইন্ডিকা। তারপর আরও কি আছে? হোয়েনসাং। ঠিক আছে। হোয়েনসাং। হোয়েনসাং কার দরবারে এসেছিলেন? তিনি এসেছিলেন হর্ষবর্ধনের দরবারে, এবং তার বইটির নাম কি? সি কিউ কিউই। এবং তিনি কিন্তু নালন্দা যে ইউনিভার্সিটি, সেই নালন্দা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে। তারপর হচ্ছে ফাইয়ান। ফাইয়ান। ঠিক আছে। এই ফাইয়ান কোথার থেকে এসেছিলেন? চীন থেকে। হোয়েনসাং কোথার থেকে এসেছিলেন? চীন থেকে। এবং ফাইয়ানের লেখা বইটির নাম কি? ফোগু ওজি বা ফো কিউ কি। অনেক দেখো, এটা দুরকমভাবে উচ্চারণ হয়, ফোগু ওজি বা ফো কিউ কি। ঠিক আছে। এরপর আলবারুনি। আলবারুনির লেখা বইটির নাম কি? কিতাবুল হিন্দ। আলবারুনি। আলবারুনি। ঠিক আছে। কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ। দেখো, এটা কিন্তু আমরা সকলে জানি, কিন্তু কিতাবুল হিন্দের যে আরও একটি নাম আছে, সেই নামটা কি? কিতাবুল হিন্দের আরও একটি নাম হচ্ছে তেহকিক ই হিন্দ। ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এরমভাবেও আসতে পারে, তেহকিক ই হিন্দ। এই পুস্তকটির লেখককে? আলবারুনি। ঠিক আছে। নেক্সট দেখো কি তাছাড়া ইবন বতুতা আছে, যিনি মোহাম্মদ বিন তুগলকের সাথে এসেছিলেন। ঠিক আছে। ইবন বতুতা কার সাথে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সাথে। ঠিক আছে। তার বইটির নাম কি? রহেলা। ঠিক আছে। তার বইটির নাম হচ্ছে রহেলা। তারপর হচ্ছে কে আবার যে তাছাড়া আর কে আছে? একটা আছে
মৃজকটিকম একটা আছে, মৃজকটিকম, ঠিক আছে। তিনি লেখককে শূদ্রক, এগুলো কিন্তু তোমরা নোট করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন কয়েকটি দেখো। আগম কাকে বলে? আগম হচ্ছে কি জৈনের যে সাহিত্য, জৈন ধর্মের যে সাহিত্য তাকে বলা হচ্ছে আগম, ঠিক আছে। নেক্সট দেখো কি মহাত্মা বুদ্ধের পূর্বজন্মের উল্লেখ কোথায় পাওয়া যায়? মহাত্মা বুদ্ধের পূর্বজন্মের উল্লেখ তাদেরই পুস্তক জাতক, জাতকে পাওয়া যায় কি মহাত্মা বুদ্ধের পূর্বজন্মের কথা। এরপর দেখো বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বেশ কয়েকটি পুস্তক আছে, যেমন ত্রিপিটক, আরও অন্যান্য যে বইগুলি, সেগুলো কিন্তু আমরা যখন জৈন বৌদ্ধ ধর্ম পড়বো তখন সেখানে আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে একটা পয়েন্ট আছে কি কুরুঞ্জি, কুরুঞ্জি কোথাকার সাহিত্য? আসাম, ঠিক আছে। আসামের সাহিত্য হচ্ছে কুরুঞ্জি। ভগবতী সূত্র এবং কল্পসূত্র এই দুটি হচ্ছে কি জৈন ধর্মের পুস্তক, ঠিক আছে। এই দুটি হচ্ছে কি জৈন ধর্মের পুস্তক। নেক্সট দেখো কি অষ্টাধ্যায় গ্রন্থের লেখককে? এখনই বললাম কি পাণিনি, এটি হচ্ছে কি সংস্কৃত ব্যাকরণের প্রথম বই, ঠিক আছে। এরপর আর্যভট্টের যদি বলা হয়, আর্যভট্টের লেখা একটি বইয়ের নাম কি? সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। বাণভট্টের লেখা একটি বইয়ের নাম হচ্ছে হর্ষচরিত্র, ঠিক আছে। এবং আরেকটি বরাহমির, বরাহমিরের লেখা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা। বরাহমিরের লেখার নাম কি? পঞ্চ সিদ্ধান্তিকা, এটা নোট করে নিও, পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট দেখো কি ইতালি থেকে বিজয়নগর সাম্রাজ্যে দূত হয়ে কে এসেছিলেন? দেখো এটা হচ্ছে কি বিদেশি যে যাত্রী তাদের নিয়ে প্রশ্ন। ইতালি থেকে বিজয়নগর সাম্রাজ্যে দূত হয়ে কে এসেছিলেন? নিকোলাস কান্টি, নাকি আব্দুল রাজ্জাক, নাকি ডেমিনগস পেরাস, নাকি মেগাস্থিনিস? এটা মেগাস্থিনিস হবে, ঠিক আছে। তো দেখো ইতালি থেকে বিজয়নগর সাম্রাজ্যে কে এসেছিলেন? সেটা এসেছিলেন নিকোলাস কান্টি, ঠিক আছে। ইনি কোথা থেকে এসেছিলেন? ইনি হচ্ছেন ইতালি থেকে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। এবং আব্দুল রাজাক ইনিও কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। কোথায় এসেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। এবং কার সময় এসেছিল? কৃষ্ণদেব রায় সেকেন্ড, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন কৃষ্ণদেব রায় সেকেন্ডের সময়। এবং তিনি কোথা থেকে এসেছিলেন? ফারস। এবং দেখো আব্দুল রাজাক ফার্স থেকে এসেছিলেন। আর মেগাস্থিনিস সেলুকাসের দরবার থেকে এসেছিলেন, সেলুকাস, ঠিক আছে। কার কাছে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে, চন্দ্রগুপ্ত মৌর্য তার দরবারে এসেছিল। এরপর দেখো যে আর একটা গুরুত্বপূর্ণ ইটালি থেকে এসেছিল কে? মার্ক পোলো, মার্ক পোলো কার কাছে এসেছিল? যে পাণ্ডেয় বংশ সেখানে এসেছিল। আলবরুনি কার সাথে এসেছিল? মোহাম্মদ গজনবীর সাথে এসেছিল, ঠিক আছে। ডেমিনগোস পেরাস পর্তুগাল থেকে এসেছিল, ডেমিনগোস পেরাস পর্তুগাল থেকে এসেছিল। কার সময় এসেছিল? কৃষ্ণদেব রায়ের সময়, কৃষ্ণদেব রয়, কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল। কোন বংশ? তুলুপ বংশ, ঠিক আছে, তুলুপ বংশ। নেক্সট দেখো কি অভিলেখ। দেখো এই অভিলেখের যে স্টাডি অফ অভিলেখ কি বলা হয়? এপিগ্রাফি, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রশ্ন আসে, এপিগ্রাফি, ঠিক আছে। এগুলোর খোঁজ কারা করেছে? আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছিল। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাদার কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোটোখাটো পয়েন্ট। নেক্সট দেখো কি কতকগুলি গুরুত্বপূর্ণ অভিলেখ, যেমন হাতিগুম্ফা। সবার প্রথম যেটা আসছে হাতিগুম্ফা। কারণ কি এই হাতিগুম্ফা অভিলেখে ভারতবর্ষ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায়। তাহলে যদি বলা হয় যে ভারতবর্ষ শব্দের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? হাতিগুম্ফা অভিলেখে। এটি কার? কলিঙ্গ রাজা খরবেল। কলিঙ্গ বলতে কি বর্তমানে যে উড়িষ্যা, যেখানে কিন্তু কি অশোক যে যে নরহত্যা করেছিল, সেই কলিঙ্গের রাজা খরবেলের অভিলেখ হচ্ছে হাতিগুম্ফা, যেখানে ভারতবর্ষ শব্দের প্রথম উল্লেখ পাওয়া গেছে। নেক্সট হচ্ছে জুনাগড়ের অভিলেখ। এটি কার? এটি হচ্ছে রুদ্রদামনের, ঠিক আছে, সময়কার। প্রয়াগ প্রশস্তি সমুদ্রগুপ্তের সময়ের প্রয়াগ প্রশস্তি অভিলেখ। এটিকে কে লিখেছিলেন? সমুদ্রগুপ্তের যে দরবারি কবি হরিসেন, তার লেখা কিন্তু এই প্রয়াগ প্রশস্তি অভিলেখ, ঠিক আছে।
নেক্সট দেখো আর কিছু, যেমন এহরান, এটা ভানুগুপ্তের। এখানে কি সতীদাহ যে প্রথা, সেই সতীদাহ প্রথার উল্লেখ কিন্তু এই এরান অভিলেখে পাওয়া যায় ভানুগুপ্তের। মাস্কি এবং গুজ্জর এই দুটি অভিলেখে হচ্ছে কার? সম্রাট অশোকের। ঠিক আছে, এই দুটোই হচ্ছে সম্রাট অশোকের। তো দেখো এখানে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম থেকেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইতিহাসের বিভিন্ন যে স্রোত, মানে কোথার থেকে আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, প্রথমে যেমন বললাম ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হয়েছে, সাহিত্য, বিদেশি যাত্রী এবং অভিলেখ, এই চারটে টপিক নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করেছি। নেক্সট দিন আমরা যে সভ্যতা, সিন্ধু ঘাটি সভ্যতা, মহেঞ্জোদাড়ো, তারপর আবার যে ওখানকার যে আশেপাশে এলাকার যে অভিলেখ পাওয়া গেছে বা তখনকার যে নগরীয় সভ্যতা, সেই বিষয়ে কিন্তু পরের দিন ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আজকে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু তথ্য কিন্তু দিয়েছি এবং আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে পিডিএফ পাওয়ার জন্য কিন্তু মানে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।